বন্ধুরা, আগে তো আপনারা শিকাগোর ডেভন স্ট্রিট দেখেছেন বা ডেভন অ্যাভিনিউ, যেখানে বেসিক্যালি ইন্ডিয়ান পাকিস্তানিরা থাকেন। তো আজকে আমি শিকাগোর ডাউনটাউনে এসেছি আপনাদেরকে একটু রাতের শিকাগো দেখানোর জন্য। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই স্ট্রিটটার নাম কোথায় লেখা আছে, এই তো ওয়াকার স্ট্রিট, লরেন্স পুচি ওয়ে। বাট মেইন জিনিসটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ট্রাম্প টাওয়ার। এটা কিন্তু ডোনাল্ড যে ট্রাম্প, যে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার মালিকানাধীন একটি হোটেল এবং এটা একটা হিস্ট্রিক একটা জায়গা। অনেকে আসে এই জায়গাটা দেখে। হিস্ট্রি কিনেছেন যে এটা ট্রাম্পের টাওয়ার, দ্যাটস ইট। অ্যান্ড এখানে কিছু স্থাপনা আছে। আপনার শিকাগোর যে রিভারটা, সেই রিভারটা এইখানে আছে, আপনাদেরকে দেখাবো শিকাগো রিভার। আর মোটামুটি মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে এই এপাশের ডাউনটাউনের এই পার্টটা আপনাদেরকে ঘুরিয়ে শোনাবো। ফায়ারের গাড়ি যাচ্ছে, কোথাও হয়তো আগুন টাগুন লাগছে তাই। এনিওয়ে, চলেন ঘুরে দেখি। আমাদের সেদিনকার জার্নি শুরু হয় বিকালবেলা। আমরা ডিবিউ থেকে শিকাগো ড্রাইভ করে যাই। 3 থেকে 3.5 ঘন্টা জার্নি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে। তো এখানে হাইওয়ে দুই রকম হয়, যেটাকে আমরা ফ্রিওয়ে বলি। তো একটা ফ্রিওয়ে হচ্ছে টোল ফ্রিওয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টোল প্লাজা আছে এবং আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি এবং এখানে ও স্ক্যান করে নিল, আমার প্লেটটা স্ক্যান করে ফেলবে। অ্যান্ড স্ক্যান করে আমার বাসায় আমাকে, আমার অ্যাপ আছে, অ্যাপে কানেক্ট করা আছে, আমাকে অটোমেটিক চার্জ করে ফেলবে এবং অটোমেটিক আমার ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে নিবে। এখানে বলা আছে এখানে টোল কত, $1.5 না জানি কত, এরকম আর কি। সো ভালোই, এখানে অনেক চার্জ হয় টোলে। সো এরকম কিছু কিছু রাস্তা আছে যেগুলো আছে টোল নিয়ন্ত্রিত। তো এখানে দেখতে পাবেন যে এই যেগুলো টোলের রাস্তা সেগুলো একটু ওয়েল মেনটেইনড, উপরে লাইট আছে, রাতের বেলা এখানে লাইট জ্বলবে, এরকম একটা ব্যাপার। আর যেখানে টোল নাই রাস্তাগুলো, সেখানে এরকম লাইট নাই। মেনটেনেন্স ভালো, রাস্তা যে খারাপ বলা যাবে না, বাট টোল রাস্তাগুলো নন টোল রাস্তা থেকে অনেক বেটার আর কি, কন্ডিশনের দিক থেকে, মেনটেনেন্সের দিক থেকে, হ্যাঁ, টেক কেয়ারের দিক থেকে। কারণ এগুলো হচ্ছে অনেক সময় প্রাইভেট কোম্পানির হাতে দেওয়া থাকে। তো প্রাইভেট কোম্পানির হাতে দেওয়া থাকলে তারা এইগুলো মেনটেন করে। সো এই জন্য আসলে এই রাস্তাগুলো ভালো হয়, কন্ডিশনটা ভালো হয়। আর যে রাস্তাগুলো ফ্রিওয়ে বাট টোল নেই, সেগুলো সরকারের আন্ডারে থাকে, সেগুলোও ভালো হয়, বাট সেখানে দেখা যায় যে রাস্তার পাশে লাইট থাকে না। বাট ওভারঅল সেগুলো ভালো হয় রাস্তা। এরপরেও হাইওয়ের আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন জাস্ট কাউন্টি হাইওয়ে আছে, ডিস্ট্রিক্ট হাইওয়ে আছে, বিভিন্ন ধরনের হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে। তো এগুলোও আছে আর কি। তো আমরা যাচ্ছি শিকাগোর দিকে, তো যেতে থাকি। দেখতে পাচ্ছেন যে আমরা দিয়ে যাচ্ছি, যে হাইওয়ে দিয়ে ড্রাইভ করতেছি। তো এখানে সবাই হাই স্পিডে চালাচ্ছে। এটা হলো 55-এর যেটা, সেটা হচ্ছে সবাই 65, 70তেও চালাচ্ছে অনেকে। যেমন একটা টেসলা চলে গেল। অ্যান্ড এইখানে আপনাদেরকে যে 3টা লেন যে আছে, এই 3টা লেনের সব থেকে বামে যে লেনটা, সেটাকে বলা হয় পাসিং লেন। তো আপনার যদি পাস করার দরকার হয়, পিছনের গাড়িকে যদি ওভারটেক করার দরকার হয়, তখন আপনি পাসিং লেনে চলে যাবেন। অ্যান্ড দেন পাসিং লেনে গিয়ে আপনি ওভারটেক করবেন। আর আপনার যদি কোনো এক্সিট নিতে হয়, তাহলে আপনি সব থেকে ডানের যে লেনটা আছে সেখানে থাকবেন এবং সেখান থেকে আপনি এক্সিট নিয়ে নেবেন। আর আপনার যদি এক্সিটও না নিতে হয় এবং স্পিড লিমিটে যদি চালাতে চান, তাহলে মাঝের লেনে চালাবেন। তো এইটা হচ্ছে রুল। তো সবাই সবসময় মানে না। যেমন এই মাঝখানে যে 2টা গাড়ি চালাচ্ছে, ওরা যে কোনো স্পিডেই চালাচ্ছে, ডান পাশে গাড়িটি একটু স্লো চালাচ্ছে, কিন্তু ওই যে সামনের কার্গোটার ট্রাকটার জন্য ওকে ওভারটেক করতে হচ্ছে। ও এখন ডান দিক দিয়ে ওভারটেক করবে, যেটা আসলে মানে আইডিয়াল না আর কি। ওভারটেক সবসময় বাম দিক থেকে করতে হবে, পাসিং লেন দিয়ে। তো এখানে সবাই দেখা যাচ্ছে পাসিং লেন ক্লক করে রাখছে, সবাই পাসিং লেনে ফাস্ট স্পিডে চালাচ্ছে আর কি। তো পাসিং লেনকে আবার স্পিডিং লেনও বলা হয়। ওখানে চাইলে আপনি স্পিডিং করতে পারবেন। হ্যাঁ, আপনার স্পিডিং যদি করতে হয় কোনো কারণে, কোনো নেসেসারি কারণে, তখন আপনি চাইলে পাসিং লেনে গিয়ে স্পিডিং করতে পারবেন। বাট তারও একটা লিমিট থাকে, যে আপনি চাইলে সবসময় পুরোটা সময় স্পিডিং করে চালাতে পারবেন না। হয়তো কোনো একটা সময় দরকার হলো, এই যে যেমন এই সামনের গাড়িগুলো সবাই এক্সিট নিয়ে চলে যাচ্ছে, কারণ তারা ডান দিকের লেনে ছিল। তো যাই হোক, তো পাসিং লেনটা বেসিক্যালি পাস করার জন্য হলেও মানুষজন আসে। অ্যান্ড এখানে মানে আমি একটু মাঝের লেনে চলে যাই, কারণ হচ্ছে
মার্জিং লেন থেকে গাড়ি মার্চ করতেছে। এই হলো মার্জিং লেন থেকে গাড়ি আবার মার্চ করতেছে। সো এই জন্য সব থেকে ডানের যে লেনটা সেটা সব থেকে স্লো থাকে, আর সব থেকে বামের যে লেনটা সেটা সব থেকে ফাস্ট চলে গাড়িগুলো। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম হচ্ছে শিকাগো শহরের একটি রেস্টুরেন্টে, সেটা হচ্ছে রিফ কাবাব। তো এই জায়গাটা খুব একটা সাবার্ব টাইপের আর কি, শিকাগোরই একটা সাবার্ব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনাদেরকে দেখাই, একটা গ্যাস স্টেশন আছে, অ্যান্ড দেন এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে। ওই যে ওখানে হচ্ছে রিফ কাবাব, আমরা সেখানে যাচ্ছি। অ্যান্ড তার পাশে একটা কফি শপ আছে, দেন ওদিকে হচ্ছে সুইটসের বেকারি টেকারি আছে। তো মোটামুটি এখানে খুব সম্ভবত মনে হচ্ছে যে ওদিকে একটা ওয়ালমার্টও আছে, স্টারবাকস, ওয়ালমার্ট সবই আছে। তো খুব সম্ভবত মনে হচ্ছে একটা আরব অধ্যুষিত, মিডল ইস্টার্ন লোকজন অধ্যুষিত একটা এলাকা। তো আমরা এখানে কাবাব ট্রাই করতে আসছি, অনেকদিন ধরেই আমরা দেখতেছি এই কাবাবের দোকানটা। আমরা চিন্তা করতেছিলাম যে আমরা এখানে এক্সপ্লোর করব। সো যেইভাবে সেই কাজ। তো চলুন দেখা যাক কেমন হয় আর কি। That way, please. Thank you. তো রেস্টুরেন্টের ভিতরে এসে বসার পরে ওরা অর্ডার নিয়ে নিল, অ্যান্ড হচ্ছে কিছু সালাদ আমরা নিয়ে নিলাম আর কি। এখানে সালাদ দেখতে পাচ্ছেন, তো খুবই স্বাস্থ্যকর সালাদ, এবং এই ব্রেড দিয়ে দিছে আর কি। অ্যান্ড সো ব্রেড অ্যান্ড সালাদ ছিল কমপ্লিমেন্টারি। আমার মনে হচ্ছিলো যে ব্রেড অ্যান্ড সালাদ খেয়েই চলে যায়, আর খাইতে হবে না। যে পরিমাণ সালাদ নিয়ে আসছে এতে বেসিক্যালি খিদে মিটে যাবে, বাট এটা স্বাস্থ্যকর আর কি। তো আমরা হচ্ছে স্কোয়ার অর্ডার দিলাম, 3টে স্কোয়ার নাকি আসবে, জানি না কেমন হবে। তো বন্ধুরা, আমাদের খাবার চলে আসলো। তো এখানে 2টা বিফ স্কোয়ার আছে, মানে শিক আর কি, আর একটা হচ্ছে চিকেন শিক। তো আমাদের সেই যথারীতি সালাদ, অ্যান্ড আমরা কোনো রুটি টুটি অর্ডার দিই নাই। তবে যে কমপ্লিমেন্টারি যে ব্রেড দিছিল সেটা দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের আসলে সালাদ খেয়ে পেট ভরে গেছে। তো এখন আশা করি এগুলো ভালোই হবে, দেখে তো ভালোই লাগতেছে। তো খেয়ে জানাবো আপনাদের কেমন হলো। পরে আমাদেরকে এই কাবাব ছাড়াতে হলো এই শিকগুলো থেকে, যেটাকে কাইন্ড অফ একরকম যুদ্ধের মতোই লাগলো। চিকেন দিয়ে খাওয়া শুরু করি। চিকেনটা খুবই সফট, অ্যান্ড একটু ইয়াতে মিশিয়ে খাবো নাকি ডাইরেক্ট খাওয়া উচিত ছিল? ডাইরেক্ট খাওয়া উচিত ছিল, বাট দেখি। চিকেনটা মোটামুটি সফট এবং জুসি আছে। বিফটাও সফট আছে, সফট অ্যান্ড জুসি, বাট একটু। তো এরপরে আমরা যাই পার্শ্ববর্তী একটি দোকানে, যেটার নাম দেখতে পাচ্ছেন সালমা সুইটস। এটা একটি ডেজার্টের দোকান। তো এই দোকানে গিয়ে আমরা চিন্তা করি যে কিছু ডেজার্ট খাই, আর কফি টফি খাই, যদি পাওয়া যায় তো সেটা ট্রাই করব। তো দোকানটা মোটামুটি খুবই বড়ই ছিল, এবং এর মধ্যে বিভিন্ন রকম অ্যারাবিয়ান সুইটস, দেখে প্যালেস্টিনের দোকান মনে হচ্ছিল। তো অ্যারাবিয়ান সুইটস, বাকলাভ ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে একটা পেস্ট্রি অর্ডার দিলাম, আর হচ্ছে একটা কফি অর্ডার দিলাম। সো জাস্ট একটু রাতের ড্রাইভ করার আগে একটু চাঙ্গা হয়ে নেওয়ার জন্য। তো ডিজার্ট খাওয়া শেষে আমরা শিকাগো ডাউনটাউনের উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে ট্রাম্প টাওয়ার সবই রয়েছে। তো আমরা লেকের পার ধরে চলে যাচ্ছিলাম। ডাউনটাউনে এসে মিলেনিয়াম পার্কের পাশেই মিলেনিয়াম পার্ক পার্কিং, যেটা, সেখানে আমরা পার্কিং এর জন্য প্রবেশ করি। তো এখানে পার্কিং খুবই এক্সপেন্সিভ, শহর বলে কথা। 1 ঘন্টা মিনিমাম পার্কিং দেখলাম হচ্ছে $31,
অ্যান্ড এরপরে যত ঘন্টা বাড়বে তাহলে সেই অনুযায়ী $1-2 করে বাড়ে। তো মিনিমাম হচ্ছে আপনাকে $30-31 দিয়ে পার্ক করতে হবে 1 ঘন্টার জন্য হলেও। আর হ্যাঁ, এটা খুবই এক্সপেন্সিভ ফর মি অ্যাট লিস্ট, হু ইজ কামিং ফ্রম এ সিটি হোয়ার parking per hour cost $1 or 75 cents. So yeah, it was really expensive. তো স্ট্রিটে দিয়ে দিলাম। তো এখন আর কি পার্কিংয়ের এখানে 6টা লেভেল আছে, আমরা 3 নম্বর লেভেলে রাখছিলাম। অ্যান্ড আমরা স্ট্রিটে চলে আসছি। কোন দিক থেকে খুলবে? এদিক থেকেই খুলবে, হয়তো দিক থেকে খুলবে। আমরা মনে হয় P3-তে ছিলাম, রাইট? P3। ওকে, এই যে হচ্ছে শিকাগো। দেখেন আপনারা, খুবই ঠান্ডা, উইন্ডি সিটি বলা হয় শিকাগোকে। তো সেই উইন্ডের ধাক্কাটা মোটামুটি গাজে লেগে গেছে। তো আমরা এখান থেকে যে এখানে যে পার্কটা আছে সেই পার্কটার দিকে যাচ্ছি। আর হচ্ছে এই হলো শিকাগো শহর, এই হলো মিলেনিয়াম পার্ক। পার্কটা কি বন্ধ কিনা কে জানে। বন্ধ, এই জায়গাটা বন্ধ না, অন্য জায়গা থেকে ঢোকা যাবে হয়তো, আশেপাশে দিয়ে ঢোকা যাবে। ওয়াও, বড় বড় বিল্ডিং। আমেরিকা এসে পড়ছি। এই জায়গায় আসলে মনে হয় যে আমেরিকা থাকি, আর আমরা যেখানে থাকি সেটা দেখলে মনে হয় না যে আমেরিকা। দূরেও যে দেখা যাচ্ছে যে মেট্রো চলতেছে। এগুলো তো মোটামুটি আটকে দিছে, যাওয়ার রাস্তাটা কোন দিকে কে জানে। পার্কে ঢোকার মনে হয় এখন রাস্তা নাই, শুধু শুধু পার্ক মনে করে এদিকে আসলাম। তাহলে নেভি পিয়ারের দিকে যাওয়া যায়। তো এখানে আবার গার্ড আছে। এই হলো পার্কটা, মনে হয় অন্য দিক থেকে যাওয়া যায়, সিকিউরিটি দিয়ে রাখছে, ওই দিক থেকে মনে হয় ঢোকা যায়, রাইট? হ্যাঁ। তো শিকাগোর মধ্যে এই যে মিলেনিয়াম পার্কটা আসলে একটা আকর্ষণ। আরেকটা আছে শিকাগো ক্লাউড, বুঝতে পারছো? তো শিকাগো ক্লাউডটা কোথায় দেখতে হবে? এদিকেই আছে কোথাও। অনেকদিন পরে শিকাগোর এই পার্কটায় হাঁটাহাঁটি করতেছি। এই যে মিলেনিয়াম পার্ক। তো মিলেনিয়াম পার্কে চলে আসলাম। এখান থেকে মোটামুটি শিকাগো শহরটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আর যে ক্লাউডটা, শিকাগোর যে ক্লাউড, সেটাও দেখা যায়। আমরা যাচ্ছি সেই ক্লাউডের কাছে।
এগুলো খুব তাড়াতাড়ি বসে যায়। বাট স্টিল শহরের একটা বড় ভালো ফিচার হচ্ছে আপনার মোবিলিটি খুবই ইমপ্রুভড, মানে মোবিলিটি খুবই ভালো। A to B আপনার যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বেগ পেতে হবে না। বাস থাকবে, এরকম বাইক থাকবে, ট্যাক্সি থাকবে, উবার থাকবে, ট্রেন থাকবে, সবই থাকবে। কিন্তু এই শহরের ভিতরে যদি নিজের গাড়ি নিয়ে আসতে চান তাহলে মোটামুটি বেগ পেতে হবে। স্ট্রিট লাইট, এই হচ্ছে বাস স্টেশনগুলো। তো এগুলোকে বাস স্টেশন না বলে বাস স্টপ বলা ঠিক হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারাইভাল টাইম, এখানে এর ভিতরে মানুষ এটা আরেকটা পুরাতন একটা বিল্ডিং, খুব সম্ভবত কোনো একটা কমার্শিয়াল স্পেস, অফিস এরিয়া। খুবই বিজি। ক্রাম্বল কুকির দোকান, কেক বা কুকি পাওয়া যায় এখানে। চকলেটের দোকান আছে। আমি হাঁটা দূরত্বেই সব কিছু, এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে। আমার আপনাদেরকেই যে লেকের কথা বলছিলাম, একটা লেক বা নদী টাইপের, এটা এখানে আছে। এই হচ্ছে ট্রাম টাওয়ার, বিখ্যাত ট্রাম টাওয়ার। আর এই হচ্ছে সেই চত্বর। বন্ধুরা, আমরা চলে আসলাম শিকাগো রিভারের এখানে। তো আপনাদেরকে দেখাচ্ছি শিকাগো রিভারটা। এই হচ্ছে শিকাগো রিভার। যাওয়ার রাস্তা বন্ধ, অর্থাৎ নিচে নামা যায় না, আমরা উপর থেকে দেখা যাবে। এ পাশে হচ্ছে লন্ডন হাউস, আর তার বাম পাশে হচ্ছে ট্রাম টাওয়ার। এই বিল্ডিংটার নাম হচ্ছে লন্ডন হাউস, কেন আমি জানি না। একটা লাইফ বয় রেখে দিচ্ছে, হয়তো নদী থেকে পড়ে গেলে তার জন্য লাইফ বয়। তো এই হচ্ছে শিকাগো রিভার ওয়াক অ্যান্ড শিকাগো রিভার। এবং ওদিকে দেখতে পাচ্ছেন যে ডক করা আছে কিছু জাহাজ। ওই জাহাজগুলোতে করে বোট রাইড দেওয়া হয় শিকাগো রিভার উপরে। তো অনেকেই নিতে পারেন, হয়তো $60-70 মতো লাগবে। বিভিন্ন লেন্থের বোট রাইড হয়। এবং এই রিভারের পাশে ধরেই অনেকগুলো হোটেল আছে। এবং এই সোজা চলে গেলেই সামনে হচ্ছে
এই লেক মিশিগান, সব থেকে বড় যে লেক, সাগরের মতো বড় একটি লেক, সেটা হচ্ছে লেক মিশিগান, এই সামনেই। আর এদিকে হচ্ছে শিকাগোর স্কাইলাইন, ব্যস্ততম নগরী। তো ট্রাম্প টাওয়ারের একটা জিনিস, মজার জিনিস দেখতে পেলাম, খুব 10 তলা পর্যন্ত গাড়ি দেখতে পাচ্ছি। তো খুব সম্ভবত এটা একটা হোটেল কাম কমার্শিয়াল স্পেস, এবং এই সকল বিল্ডিংয়ের শুরুর দিকটা প্রথম 5-7 তলা একদম 10 তলা পর্যন্ত এরা গ্যারেজ করে, পার্কিং গ্যারেজ। কারণ গাড়ি রাখার এখানে তেমন জায়গা তো নাই, খুবই স্পেসের খুবই সংকট। তো পার্কিং এখানে খুবই একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার। যদিও শিকাগোর রিয়েল এস্টেট রিয়েল এস্টেট না, পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই ভালো, বলা যায় মন্দের ভালো আর কি, খুবই যে ভালো তা বলবো না, মন্দের ভালো। ইভেন দেন মানুষজন এখানে নিজেদের গাড়ি নিয়ে এসে পার্কিং করতে চায়, অ্যান্ড দেন এটা খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। খুব সম্ভবত ওই পাশটা দিয়ে রিভার ওয়াকে অ্যাক্সেস করা যাবে। ওখানে অ্যাপলের একটা শপ দেখা যাচ্ছে এবং ওটা বন্ধ। এবং এই দিকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগো, এখানে আছে ইউনিভার্সিটি অফ শিকাগো, ওইদিকে আছে শিকাগো আর্কিটেকচার সেন্টার। এই যে লাল ইয়াসহ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিকাগো আর্কিটেকচার সেন্টার। মোটামুটি আর্ট, আর্কিটেকচার এই সকলের সম্মেলন এখানে, মোটামুটি বেশ কয়েকটা প্রতিষ্ঠান এখানে আসছে। তো আমরা দেখি রিভার ওয়াক পর্যন্ত যাওয়া যায় নাকি। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের উপরটা আপনাদেরকে একটু যদি জুম করে দেখাতে পারি, উপরটা খুবই আর্টিস্টিক ওতে বানানো আর কি। দেখে মনে হচ্ছে যে খুবই পুরাতন একটি আর্কিটেকচার। যাই হোক, তো এখানে শিকাগো রিভারের পাশেই অ্যাপলের একটি শোরুম বলা যেতে পারে, আর তার পাশে হচ্ছে রিভার ওয়াক। আমরা একটু নিচে নেমে রিভার ওয়াকটা অ্যাক্সেস করার চেষ্টা করব। খুবই আর্টিস্টিক একটা এলাকা আর কি। এই জায়গাটা মানে 2020-এর পরে খুবই ভ্যান্ডালাইজড হয়ে গিয়েছিল এবং অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিল এলাকাটায়। ভ্যান্ডালাইজড হয়ে এখানকার যেই সৌন্দর্য মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে ওরা এগুলো রিভাইভ করছে, অ্যান্ড রিভার ওয়াকটাকেও তারা রিভাইভ করার চেষ্টা করছে। এখানে কিছু রেস্টুরেন্ট আছে। এখানে শোর লাইন একটি বোট, যে বোট দিয়ে এখানে করা যায়, এই রিভারে ট্রিপ দেওয়া যায় আর কি। ওপাশে আসছে সেই আর্কিটেকচার সেন্টার, এদিকটাতে কিছু আর্কিটেকচার বিল্ডিং, এবং এখান থেকে খুব সুন্দর করে একটা সিমেট্রি বোঝা যায় আর কি। এই নদীটাকে কেন্দ্র করে ওরা যে একটা সিমেট্রি মেনটেন করে এই বিল্ডিংগুলো ডেভেলপ করছে, এটা খুবই সুন্দর লাগে দেখতে। এবং একটা জিনিস দেখতে পাবেন যে আর্কিটেকচারের ডিফারেন্স, যে আগের আমলে বিল্ডিংয়ের কংক্রিটের প্রেজেন্সটা কত বেশি ছিল, অ্যান্ড দেন আস্তে আস্তে যখন নতুন বিল্ডিংগুলো ডেভেলপ করলো আর এই দিকটাতে, তখন তারা কংক্রিটের প্রেজেন্সটা কমিয়ে দিল, অ্যান্ড স্টিল অ্যান্ড গ্লাস বেস কনস্ট্রাকশন শুরু করলো আর কি। এই বিল্ডিংটা খুব সম্ভবত কংক্রিট, স্টিল অ্যান্ড গ্লাসের একটা সম্মিলন, শিকাগো আর্কিটেকচার সেন্টার, যেটা আমি মানে ফরশিও বলতে পারবো না, বাট আমার সেটাই মনে হচ্ছে। পুরো বিল্ডিংটাই অফিস। আর এই হচ্ছে অ্যাপলের সেই স্টোর। আপনারা যদি iPhone 16 না 17 কোনটা আসেন জানি না, 17 কিনতে চান তাহলে এখানে চলে আসতে পারেন।
শিকাগোতে হাঁটছি আর অবাক হচ্ছি, এখানে অনেক রকম স্ট্রাকচার দেখা যাচ্ছে। বন্ধুরা আপনাদের একটা অদ্ভুত একটা স্ট্রাকচার দেখাই। এই স্ট্রাকচারটা যে দেখতে পাচ্ছেন, জাস্ট কয়েকটা ট্রাসের উপরে একটা ক্যান্টিলেভার আর কি, হ্যাঁ ট্রাস শেপের কয়েকটা কলামের উপরে আর কি একটা ক্যান্টিলেভার করে দাঁড়া করানো, হিউজ হিউজ একটা বিল্ডিং কিন্তু, এবং তার মধ্যে সাপোর্ট কিন্তু এই কয়েকটাই মেম্বার দেখা যাচ্ছে। তো যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হয়তো আরও ডিটেলস বলতে পারবেন, আমি তো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার। তো বাট আমার কাছে এই স্ট্রাকচারগুলো দেখলে ভালো লাগে। আপনারা দেখতে পাবেন যে এই পুরো বেসটার উপরে, তারপর হচ্ছে এই ট্রাস শেপের স্ট্রাকচারগুলো, কলামগুলো লোডটাকে ডিভাইড করার জন্য, আর তার উপরে এই পুরো বিল্ডিংটা দাঁড়ানো। পুরো বিল্ডিংটা খুব সম্ভবত জানি না, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 তলা, 20 30 40 তলা হবে। তো 40 তলা যে বিল্ডিংটা, তার নিচে বেসটা হচ্ছে এইটা, এবং তার বেস থেকে বিল্ডিংয়ের যে অংশটা, এটা হচ্ছে সিটিজেন হোটেল। আমাকে একটু স্টাডি করতে হবে সিটিজেন হোটেলের আর্কিটেকচারটা, খুবই ইন্টারেস্টিং। আর এই পাশে হচ্ছে সেই পুরাতন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওল্ড রিয়েলটর বিল্ডিং, ওদিকে হচ্ছে এটা হচ্ছে ওল্ড রিপাবলিক বিল্ডিং, ওদিকে ছিল ট্রাম্প টাওয়ার। খুবই ইন্টারেস্টিং আর্কিটেকচার এই জায়গাটা, এবং অনেক কিছু শিক্ষণীয় আর কি। এবং যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাদের জন্য খুব সম্ভবত এই জায়গাটা হবে স্বর্গ, কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তো এরকম স্ট্রাকচারও যেমন ডিজাইন করে, বড় বড় স্কাই স্ক্র্যাপার তো তাদের ড্রিম থাকে ডিজাইন করা। সো এখানে স্কাই স্ক্র্যাপারের কোনো অভাব নাই। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কার্বাইড অ্যান্ড কার্বন বিল্ডিং। খুব সম্ভবত কোনো কার্বাইড কোম্পানি বা কার্বন বেস কোনো একটা কোম্পানির এটা একটা বিল্ডিং বা স্থাপনা, শুরুর দিককার। আমাকে এটা হিস্ট্রিটা জানতে হবে। এবং এখানেও আর্কিটেকচার ইন্টারেস্টিং। এখানে খুব সম্ভবত 25 স্টোরি এরকম, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট 20 স্টোরি 10-20 স্টোরি আবার সরু হয়ে উপর দিয়ে উঠাই দিচ্ছে আর কি, লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। সরি, আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতেছি না। হাউএভার জাস্ট এক্সাইটিং, আমার কাছে দেখে ভালো লাগতেছে, তাই আপনার সাথে শেয়ার করতেছি। তো শহরে আসলে আমার আসলে ভালোই লাগে, এরকম বিভিন্ন রকম স্থাপনা যেমন দেখা যায়, হ্যাঁ অনেক রকম, মানে একটা ব্যস্ততম একটা ব্যাপারটা উপলব্ধি করা যায়। বাট সমস্যা যেটা আছে যে শহর যেরকম ব্যস্ত, তার সাথে তার মতো সবাই দৌড়ের উপরে থাকে, মানুষের কোনো সময় নাই এখানে, মানুষকে দেখার মতো কোনো রকম সময় নাই। আর 2 হচ্ছে ক্রাইম রেটই একটু বেশি থাকে, যখন দেখালাম ওখানে সাইকেলটা, সেরকম একটা ব্যাপার। তো শিকাগো ঘুরতে ঘুরতে আমাদের সেই রাতে ক্ষুধা লেগে যায়। তো রাতের ক্ষুধা নিবারণ করতে আমরা ডিনার করতে চলে যাই ডিভন এভিনিউতে, বিখ্যাত ডিভন এভিনিউ। তো আজকে আমরা ট্রাই করবো অন্য একটি রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে উসমানিয়া ফাইন ডাইনিং। এটি একটি পাকিস্তানি রেস্টুরেন্ট, অ্যান্ড এই রেস্টুরেন্টে মোটামুটি ট্রেডিশনাল সব রকম খাবারই পাওয়া যায়, বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি কুইজিন। বাংলাদেশি কিছু পাবেন না, আই মিন নেহারি থেকে শুরু করে বিরিয়ানি, পায়া, যাই খেতে চান না কেন এগুলো পাবেন। তো আমরা চলে গেলাম উসমানিয়া ফাইন ডাইনিংয়ে এবং অর্ডার করেছিলাম বিভিন্ন আইটেমের খাবার, নিহারি থেকে শুরু করে কাবাব। ভিতরে বসে খাবার অর্ডার দেওয়ার অল্পক্ষণের মধ্যেই ওরা খাবার দিয়ে দেয়। তো চলে আসে আমাদের নিহারি, যেটা দেখতে পাচ্ছেন আমার প্লেটে। এই হচ্ছে নিহারি এই কড়াইতে, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা কাবাবও অর্ডার দিই, সাথে পায়া ছিল অ্যান্ড রুটি ছিল। সো মোটামুটি খাবার ভালোই ছিল, মাংসগুলো খুবই সফট ছিল। বাট নিহারিটাকে অতটা ভালো মনে হয় নাই সাবরি নিহারির তুলনায়, যেটা এর আগে একবার খেয়েছিলাম, যদি আগের ব্লগটা দেখে থাকেন এই শিকাগোর। সো আদার দ্যান দ্যাট পরিবেশও ভালো ছিল, খাবারও ভালো ছিল। তো ডিনার শেষ করার পরে আমরা ডেজার্ট হিসাবে এদের মটকা কুলফি অর্ডার দিই। এটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি, আর হচ্ছে মটকা চা। তো চা কুলফি যেটা বেসিক্যালি একটা আইসক্রিম, ভালোই ছিল। অ্যান্ড এরপরে আমরা আমাদের ডিনার শেষ করে সেখান থেকে বের হয়ে যাই। খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। তো ভিতরে খুব বেশি কথাবার্তা বলতে পারি নাই, কারণ হচ্ছে অনেক গানের শব্দ হচ্ছিল। তো এইখানে একটা মানে এই জিনিসটা দেখে রেস্টুরেন্ট মনে হয়, কিন্তু এটা আসলে রেস্টুরেন্ট না। এই জায়গাটা
এখানে ডাইনিং স্পেস দিয়ে রাখছে, বাট এখানে আসলে খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া ভিতরে করে। তো এই ছিল ওসমানিয়া ফাইন ডাইনিংয়ের রেস্টুরেন্ট। এখানে একটা বেবি ট্যাক্সি দেওয়া আছে, খুব সম্ভবত পাকিস্তানের ঐতিহ্য এই বেবি ট্যাক্সি, সেইটা একটা তারা এখানে জাস্ট মেমোরি হিসেবে ধরে রাখছে আর কি। এই ছে ওসমানিয়া ফাইন ডাইনিংস, ওপেন 7 days 12 PM to 11:30 PM। সো 12টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে ডিভন অ্যাভিনিউতেই। সো ডিভন অ্যাভিনিউতে এখন অনেক দোকানপাট খোলা আছে, বাট গ্রোসারি সবগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করবো অ্যান্ড দেন বাসার দিকে রওনা দিব। রাত অলমোস্ট 10টা বেজে যাচ্ছে, তো বাসায় যেতে যেতে রাত 1-2টা বাজবে হয়তো। তো এই ছিল আমাদের সেদিনকার মতো ঘোরাঘুরি। এখানে নাকি দই ফুচকা পাওয়া যায়, তো আমরা সেটা ট্রাই করতে আসলাম যে দই ফুচকা কি পাওয়া যায়। বিফ নিহারিও ছিল। তো আমরা এই যে চাট, সমোসা চাট কী বলে এটাকে, দই পুরি অর্ডার দিলাম, যেটা বাংলাদেশের দই ফুচকা আর কি। আমি খুব একটা খাই না এগুলো, তো দেখি একটা খাই কেমন লাগে। তোমার এমনিতে কেমন লাগতেছে? ভালো, মিষ্টি মিষ্টি, খুবই মিষ্টি। দই ফুচকা নাকি মিষ্টি হয়, এটা জানতাম না। মিষ্টি টক টাইপের টেস্ট আশা করছিলাম। এনিওয়ে, মিষ্টি দই ফুচকা হলে মিষ্টি দই ফুচকা কি আর করার। এই ছিল করাচি চাট হাউসের দই ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স। তো করাচি চাট হাউস থেকে চাটপাট কী বলে এটা, দই ফুচকা খেয়ে বেরোয় গেলাম। তো এই দোকান আবার রাত 2টা পর্যন্ত নাকি খোলা থাকে। তো এই এলাকার মানুষের যদি স্ন্যাক্স খাওয়ার মানে উঠে, ক্রেভিংস উঠে, তাহলে এখানে এসে খাইতে পারবে। আবার ওদিকে আরেকটা যে নিউ ইয়র্কের পিজার দোকান আছে, দাঁড়ান দেখাই। এটা হচ্ছে নিউ ইয়র্ক হালাল পিজা। পাশে একটা হেয়ার স্টাইল আছে, ওখানে হেয়ার স্টাইল করে দেয়। হ্যাঁ, ওখানে একটা আলী হেয়ার স্টাইল আছে। সো এলাকায় ম্যাক্সিমাম যারা থাকে, আর আগেও আপনাদেরকে একবার দেখাইছি, গাড়ি আসতেছে, মনে হয় যাওয়া যাবে। তো এলাকায় ম্যাক্সিমাম যারা থাকে, মানে 95% বলা যায় যে পাকিস্তানি বংশোদ্ভূত, পাকিস্তানি ইমিগ্রেন্ট ফ্যামিলি আর কি। এখানে বিজনেস যা দেখতে পাচ্ছেন পাকিস্তানি, আর না হয় আরব তো আসছেই, দোকানপাট থেকে শুরু করে সব কিছু পাকিস্তানিদের আন্ডারে। কর্মচারী পাকিস্তানি আছে, আবার মেক্সিকান ওয়ার্কারও আছে। এখানে যেটা দেখলাম যে এই গ্রোসারি বা এই যে রেস্টুরেন্টে যারা আর কি ওয়ার্কিং ক্লাস, একেবারে কামলা যারা, তারা আবার মেক্সিকান। তো পাকিস্তানিরা আগে একসময় কামলা টামলা দিত, ইমিগ্রেন্ট যারা ছিল একসময় কামলা দিত। তো এখন তারা আবার বড়লোক হয়ে গেছে, তারা এখন দোকানদার হয়ে গেছে, দোকানের মালিক টালিক হয়ে গেছে। এখন আবার তারা মেক্সিকানদের হায়ার করে কামলা দেওয়ার জন্য। মোটামুটি সব জায়গায় এই ধরেন আপনি মাংসের দোকানে যাবেন, বুচার হিসাবে ওরা মেক্সিকানদের রাখে। ধরেন এই রেস্টুরেন্টে যাবেন, সেখানে ওই যে বাস বয় থেকে শুরু করে যারা ধোয়া পাল্লা করে, আবার শেফ টেপ, ম্যাক্সিমামই মেক্সিকান। কারণ এদেরকে অনেক চিপ লেবারে পাওয়া যায়, ইলিগাল অনেকেই থাকে, হায়ার করা যায় ক্যাশে। সো আর মানে ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি, বাংলাদেশি কমিউনিটি তো চাইলেই যত রকম লুপহোল আছে সব কিছুই ইউজ করতে চায়। এবং এখানে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট, এখানে একটা আছে হায়দ্রাবাদি ডাইনিং, ওইদিকে আছে হালাল ফুড, ওইদিকে একটা আছে হায়দ্রাবাদি হাউস, এইদিকে ছিল ইয়াসিন। বেশ অনেকগুলো রেস্টুরেন্ট, সবগুলো যে ভরা আছে সেটা বলবো না, বাট এগুলো যেহেতু খোলা আছে, ইন এ সেন্স যে সেগুলো চলতেছে বিজনেসগুলো কোনো না কোনোভাবে। এই বিজনেসগুলো কোনো না কোনোভাবে কেউ না কেউ চালাচ্ছে আর কি। তো এদিকে একটা মসজিদ আছে, মনে হয় মসজিদটা বন্ধ হয়ে গেছে। সো যাই হোক, এখন আমাদেরকে রওনা দিতে হবে আর কি। 3 ঘন্টার আমাদের যাত্রা আছে। সো এখন রওনা দিলে আমাদের রাত 1টা বাজবে যেতে যেতে, বাট চলে যেতে হবে, এখানে আর থাকবো না। কারণ রাতে এখানে থাকায় শিকাগোতে কোনো রকম না আর কি।
সেফ না, আর হোটেল টোটেল পাওয়া একটা দুষ্কর ব্যাপার আর কি। আগে থেকে রিসার্চ করে আসতে হবে যে কোথায় থাকার মতো বেটার জায়গা। তো মোটামুটি বাতাস বইতেছে আর কি, বের হয়ে যাই। শিকাগো ডেভন অ্যাভিনিউ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আচ্ছা, রাতের বেলা ডেভন অ্যাভিনিউ মোটামুটি সব বিজনেস বন্ধ হয়ে গেছে, বাট তারপরে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান খোলা। তো ইমিগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে পাকিস্তান থেকে যারা আসে, তাদের টার্গেট থাকে নিউ ইয়র্কে আসা অথবা এই শিকাগোতে আসা, কারণ তারা এই দুইটা জায়গা বড় হাব করে ফেলছে। আর মিশিগানেও একটা হাব আছে, বাট পাকিস্তানি কমিউনিটির জন্য আমার কাছে মনে হলো যে নিউ ইয়র্কের পরে এখানটা ওদের জন্য একটা বড় হাব। হয়তো ক্যালিফোর্নিয়ার দিকেও কিছুটা আছে ওদের প্রেজেন্স। বাংলাদেশি আবার এদিকে খুব কম, বাংলাদেশি নাই বললেই চলে। একটা দোকান আছে, এর আগের একটা ব্লগে দেখিয়েছি, সুন্দরবন। বাট এদিকে বাংলাদেশি আর কোনো দোকান টোকান বা রেস্টুরেন্ট কিচ্ছু পাওয়া যাবে না। সেটা আবার মিশিগানে আছে। মিশিগানে একটা সিটি আছে হ্যামট্রামাক। তো অনেকেই মিশিগানে যারা সিলেটি কমিউনিটি, না ওগুলো ছোট, ওগুলো স্টুডেন্ট কমিউনিটি। মানে বাংলাদেশি বলতে মেইন স্ট্রিম বাংলাদেশি যারা বর্ডার পাড়ি দিয়ে আসে, অথবা যারা ইমিগ্রেশন, ডিবি, ফ্যামিলি চেইন, ওগুলো যারা আমরা যারা স্টুডেন্ট হিসেবে আসছি একটা সময়, তারা তো খুবই অল্প বলতে গেলে। তারা মানে খুব বেশি না সংখ্যায়। মেইন বাংলাদেশি যারা, তারা আসলে ওই যে সিলেটি, ইন্ডিয়ান, কী হলো জানে কেন, আরে মহবুদ। আচ্ছা, যাই হোক, লোকজনও কনফিউজড, আমিও কনফিউজড। হ্যাঁ, এখানে শিকাগোতে পান থেকে চুন কষলি আপনার বাসায় $100-200 টিকিট পাঠাই দিবে। এখানে রেডে টার্ন নেওয়া যায় না অনেক জায়গায়, অনেক স্ট্রিটে আছে, এগুলো খেয়াল রাখতে হয়। আবার অনেক স্ট্রিটে অঙ্ক করতে হয়, সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত টার্ন নেওয়া যায়, আবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত নেওয়া যায় না। এরকম বিভিন্ন অঙ্ক আছে আর কি, ইকুয়েশন সলভ করতে হয়। এই সেই সাবরি নেহারি যেটা আমরা আগের দিন খেয়েছিলাম এবং আমরা আগের দিন পছন্দ করেছিলাম। আজকে আমরা উসমানিয়াতে গিয়ে আমাদের ফিলিংটা ছিল নিউট্রাল আর কি। সব গাড়ি এখানে কনফিউজড হয়ে গেছে, দেখেন কী অবস্থা। ও জায়গা দিবে না, আমি ওরা জায়গা দিব নাকি, কে কি হবে এখানে। সাবরি নেহারি নাকি ভালো ছিল, তো হ্যাঁ, নেহারির নাম রক্ষা করছে আর কি। দোকানের নাম সাবরি নেহারি দেওয়ার সার্থক। পায়াটাও নাকি মজা ছিল, আমি ভুলে গেছি অবশ্য টেস্ট। এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে বন্ধু খান, এটা হয়তো ভালো, নাম শুনছি এটার। কারাহি বারবিকিউর আছে এখানে। ধূপধাপ লোকজন রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, এই জন্য এখানে খুব স্লো চালাতে হয়। কাউকে দোষ দিব না, কারণ দোষ দিয়ে আসলে এখানে কিছু হবে না। এই লোক কি বের হবে নাকি এটা ইমার্জেন্সি দিয়ে রাখছে, দোষ দিয়ে কাউকে আঙ্গুল তুলে কেন লাভ নেই। আমরা বাঙালি পাকিস্তানি ভাই মানে এই সব ব্যাপারে। এবং আমরা সাধারণ দেখা যাবে যে এই বাংলাদেশে যেরকম মানুষজন টুস করে রাস্তার মধ্যে নেমে যায়, এখানেও তাই হবে আর কি। যে আমরা শুনছি নিউ ইয়র্কে নাকি এরকম অবস্থা, মানুষজন ড্রাইভ করতে নাকি নিউ ইয়র্কে মাথা খারাপ হয়ে যায়। তো আমি আল্লাহ বল্লা করি আর কি, যখন আপনার এই শিকাগোর দিকে আসি তখন আর কি খুব ইয়াতে থাকি, একটু সাবধানে থাকতে হয়। এক তো টিকিট খাওয়ার ভয় আছেই, হ্যাঁ, কারণ আবার 2 হচ্ছে কখন কে কোথায় রাস্তায় মাঝখান দিয়ে নেমে গেল, আপনি লাগাই দিলেন, পরে আপনার আমও গেল, ছালাও গেল, সব দিক থেকে সমস্যা হয়ে যাবে। তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এদিকে, বাট এখানে দেখা যাচ্ছে কাবি খুশি কাবি ঘামের নায়িকা, নাম জানি কি, কাজলটা দেখলাম। তো এই দিক থেকে একটু ইন্ডিয়ান পাকিস্তানি প্রভাব বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে একটু ইন্ডিয়ান প্রভাব শুরু হবে এই পাশটায়। এই পার্টে প্যাটেল ব্রাদার্স আছে একটা জায়গায়। তো প্যাটেল ব্রাদার্স আপনারা জানেন যে কাইন্ড অফ ইন্ডিয়ান ওয়ালমার্ট। মোটামুটি ইন্ডিয়ান অধ্যুষিত জায়গাগুলোতে প্যাটেল ব্রাদার্স থাকে, যেখানে ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে। এটাতে গেছিলাম কি না, না এটা যাইনি আমরা, উপর সে আরেকটা দোকানে গেছিলাম। এত দূর আমরা হেঁটে আসিনি। সো আছে কি বলে, প্যাটেল ব্রাদার্সটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিয়ান ইয়ার মতো বলা যেতে পারে, ওয়ালমার্ট কাইন্ড অফ গ্রোসারি স্টোর, বাট ইন্ডিয়ান আইটেম অনেক কিছুই পাওয়া যায়, সস্তায়ও পাওয়া যায়। সো এই ছিল
শিকাগোর এই তো একজন লোক টাস করে রাস্তা দিয়ে চলে আসলো, এই যে কি বললাম তাই না, মানে আপনাকে সাবধানে থাকতে হবে। সো এই ছিল আমাদের আজকের মতো শিকাগোতে ঘোরাঘুরি। আমরা এখন একটা লম্বা ড্রাইভ দিয়ে বাসার দিকে যাচ্ছি, আশা করি সব ঠিকঠাক মতো যাবে এবং ঠিক মতো বাসায় যেতে পারবো।